আকাশ সামনের দিকে তাকিয়ে দেখল ডেভিডকে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে, শরীরটা রক্তাক্ত অবস্থায়, আর পাশেই তার হয়ে কাজ করা সকল লোকজন দাঁড়িয়ে আছে। আর আকাশকে দেখে সবাই দূর থেকে সালাম দিতে লাগলো। আর তখন ওখানের মধ্যে রনি আকাশের কাছে এগিয়ে আসলো। আকাশের খুবই বিশ্বস্ত একটা লোক রনি এসে আকাশকে বলতে লাগলো, ভাই, আমাদের কাজেও বাধা দিতে এসেছিল, আর আমরা জানতে পেরেছি ও নাকি সালমানের হয়ে কাজ করে, আর সালমান নাকি তাকে আমাদের দলে ঢোকার জন্য বলেছে, আর আমরা তো তাকে ধরে ফেলি। এখন কি করব? আকাশ এই কথাটা শুনেই হাসতে লাগলো। আকাশ অট্ট হাসি হাসতে লাগলো। এই হাসি যেন আকাশের থামছেই না। আর বেশ কিছুক্ষণ হাসার পরে আকাশ নিচে থেকেই বলতে লাগলো, আমাকে মারার জন্য ও আমার এখানে এসেছে। হ্যাঁ, এই কথাটা শুনে হাসি আসবে না তো কি আসবে? ভাই, আপনি বুঝতে পারছেন না ও আমাদের কতটা ক্ষতি করেছে। এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমাদের একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে, পরে আমরাও ওর কাছ থেকে এটা জানতে পারি। তখনই আকাশ চেয়ার থেকে উঠে যথারীতি সামনে এগিয়ে যেতে লাগলো। আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল ফুটন্ত গরম পানি, আর তখন কাছে থেকে ডেভিডকে নামানো হলো। আর ডেভিডকে নামাতেই ডেভিড আকাশকে বলতে লাগলো, ভাই, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এমন ভুল করব না। আমি আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছি। আমি আপনাকে যতটা ক্ষতি করেছি সব কিছু আমি দিয়ে দেব, তবু আমাকে মারবেন না। আমার ডিকশনারিতে মাফ বলে কোনো কিছু নেই। আমি কাউকে মাফ করতে পারি না, বুঝতে পেরেছিস? তোর মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। তখনই আকাশ একটা লাথি দিয়ে গরম পানির মধ্যে ফেলে দিল। আর গরম পানির মধ্যে ফেলে দেওয়ার পরে ডেভিড গরম পানিতে ছটফট করতে করতে মারা গেল। আর রক্তে পুরোটা লাল হয়ে গেল। আর তখন আকাশ রনিকে বলতে লাগলো, এই ছবিটা তুলে তুই সালমানকে পাঠিয়ে দে, আর সালমানকে এটাও বলবি যে কঙ্কালটা নিয়ে যাওয়ার জন্য। আকাশের কথা শুনে ভয় পেয়ে গেল রনি। ছেলেটা যদিও কয়েক বছর ধরে আকাশের সঙ্গে কাজ করছে, কিন্তু আকাশকে দেখে অনেক ভয় পায়। আকাশের মাঝে মাঝে এমন ব্যবহার করে যেটা দেখার জন্য কেউই সহ্য করতে পারে না। কারণ আকাশ প্রচণ্ড রাগী একটা মানুষ বলা যায়, যে একটা সাইকো টাইপের, সবাই তাকে আড়ালে সাইকো বলেই ডাকে। তখনই আকাশ চেয়ারে বসে পড়ল। আর চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। আর সিগারেট খেতে খেতে ল্যাপটপ অন করলো। আর ল্যাপটপ অন করার পরে আকাশ ল্যাপটপে কিছু কাজ করতে লাগলো। আর তখনই হঠাৎ করেই একটা মেয়ের আইডি থেকে আকাশকে মেসেজ দিল। আর মেসেজটা ছিল এরকম, আমি অনেকদিন ধরেই তোকে লক্ষ্য করছি। তোর অনেকবার বেড়েছে, তাই না? খুব তাড়াতাড়ি একজনের মৃত্যু সংবাদ শুনতে পারবি। প্রিয়জন মারা গেলে কতটা যে কষ্ট হয় সেটা বুঝতে পারবি। আকাশ কথাটা শুনেই হাসতে লাগলো। আকাশ কিছুক্ষণ হাসার পরে আকাশ নিচে থেকেই ভাবতে লাগলো এই মেয়েটা কে হতে পারে। আর ভাবতে ভাবতে আকাশ মেয়েটার আইডিতে ভালো করে চেক করে দেখে মেয়েটার কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এমনিতেই সবার ডিটেলস বের করতে সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে আকাশ এগুলো বের করে দিতে পারে। আকাশ রুমে কালো শার্ট আর সাথে ম্যাচিং সানগ্লাস নিজের গাড়িটা নিয়ে যেতে লাগলো। আকাশ নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছে। আর যাওয়ার পথে আকাশ একটা মেয়েকে দেখতে পেল। সে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে আর আকাশের গাড়িটাকে খেয়াল করছে। আকাশ সেটা খুব ভালোভাবে লক্ষ্য করলো। আকাশ তবুও গাড়িটা না থামিয়ে আরো সামনের দিকে যেতে লাগলো। আর কিছু দূর আসার পরে আকাশ গাড়িটা থামিয়ে রনিকে বলতে লাগলো, রনি, তোকে এখন কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। এই মেয়েটাকে আমি চিনতে পারিনি। এই মেয়েটা আমার গাড়িটা দেখিয়ে কোনো কিছুই ইশারা করছিল। হ্যাঁ ভাই, আমিও বিষয়টা দেখেছি, আর মেয়েটার খোঁজ আমি নিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখানে একটু বসুন, রেস্ট করেন, আমি দেখে আসছি। তারপর রনি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মতোই হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে মেয়েটার কাছাকাছি চলে আসলো। মেয়েটা কোনো কিছু মনে হয় বুঝতে পেরে গেছে যে তাকে খোঁজ নেওয়ার জন্যই হয়তো কেউ আসছে। আর মেয়েটাও হাঁটতে লাগলো।
আর তখনই ওইদিকে আকাশ গাড়িতে বসে বসে সিগারেট খাচ্ছিল। আর তখনই একটা বোরখা পরা মেয়ে তার সামনে দিয়ে যেতে লাগলো। আকাশ মেয়েটার দিকে একটিবার নজর দিল। মেয়েটার অসম্ভব চোখ দেখে আকাশ নিজে নিজেই বলতে লাগলো, এমন মেয়েও আছে যে আমি তাকে আজ প্রথম দেখলাম। কে তুমি? আমার বুকের মধ্যে ঝড় তুলে গেলে। আকাশ কথাটা ধীরে ধীরে বললেও মেয়েটা কিন্তু তার কথা শুনে যায়। আর মেয়েটা কথা শুনতেই মেয়েটা আবারও পিছন ফিরে তাকালো। আর পিছন ফিরে তাকাতেই মেয়েটা একটু এগিয়ে আসে। আর আকাশ গাড়ি থেকে মাথাটা বের করে রাখছে। আর হঠাৎ করেই মেয়েটা এসে আকাশকে একটা থাপ্পড় দেয়। আর আকাশকে থাপ্পড় দিয়ে মেয়েটা বলতে লাগলো, এই, আপনার কি মেয়ে দেখলে এসব বলতে ইচ্ছে করে? আপনাদের মধ্যে কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? মেয়ে দেখলে কি এসব বলতে হবে? আপনাদের জন্যই আজকাল মেয়েরা তাদের নিরাপত্তা পায় না। আর কখনো কোনো মেয়ের সঙ্গে এরকম করবে না, বুঝতে পেরেছেন? নীলিমা মেয়েটা এই কথাগুলো বলেই চলে যেতে লাগলো। নীলিমা হন করে যাচ্ছে আর এটা আকাশ মুগ্ধ হয়ে দেখছে। আকাশের কখনো কোনো মেয়েকে এতটা ভালো লাগেনি। আকাশ একটা শক্ত মানুষ, কিন্তু মেয়েটা যে তার মনে জায়গা করে নিয়েছে এটা আকাশ ভালো করেই বুঝতে পারছে। আকাশ নিজের বুকের মধ্যে হাত দিয়ে আনমনে হাসতে লাগলো। আর তখনই রনি চলে আসলো। আর রনি এসে আকাশকে জিজ্ঞেস করলো, আরে ভাই, আপনি এভাবে হাসছেন কেন ভাই? আমি মেয়েটার ব্যাপারে তেমন খোঁজ জানতে পারিনি, কারণ মেয়েটা আগে থেকেই চলে গিয়েছে। আর আমি শুধুমাত্র দূর থেকে ছবি তুলে নিয়েছি। এইবার একটা কাজের মতো কাজ করেছিস। এখন এই মেয়েটার ছবি দিয়ে সমস্ত জায়গায় পাঠিয়ে দে। আর এই মেয়েটার ব্যাপারে খোঁজ নে। আমি এই মেয়েটার ব্যাপারে জানতে চাই। ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। আপনার গালে একটা কিসের দাগ মনে হয়? 3 আঙ্গুলের ছাপ বসে গেছে। আপনাকে কি কেউ... তোকে এটা ভালো করে জানতে হবে না। আমি তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আর আমার গালে মশা বসে বসে ছিল, তাই নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছি। তারপর রনি ড্রাইভ করতে লাগলো। আর আকাশ তার গাড়িতে হেলান দিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথাই ভাবছে। মেয়েটার চলে যাওয়া আকাশের মনে হচ্ছে কোনোভাবেই ভুলতে পারছে না মেয়েটাকে। মেয়েটার চোখের দিকে তাকাতেই মনে হয় এক সমুদ্র সাগরের মধ্যে ডুবে গেছে সে। আকাশ এসব ভাবতে লাগলো। তার তখনই আকাশের ধ্যান ভেঙে যায় একটা কলের শব্দের কারণে। আর আকাশ তার ফোনটা হাতে নিয়ে দেখে মন্ত্রী সাহেব কল দিয়েছে। আর মন্ত্রী সাহেব কল দেওয়ার পরেই সাথে সাথে আকাশ কলটা রিসিভ করলো। আর আকাশ বলতে লাগলো, আমি আপনাকে কালকে কল দিয়েছি, কিন্তু আপনি আমার কলটা ধরেন নাই। আপনার সাহস কত বড়, আপনি আমার কল ধরেন না? আকাশ বাবা, আমি একটু ব্যস্ত ছিলাম তাই তোমার কলটা ধরতে পারিনি। সত্যি বলছি, আর কখনো এমনটা হবে না। আমি তোমার জন্য বসে ওয়েট করছি, একটু কাইন্ডলি যদি আসতে। হ্যাঁ, আমি আসছি। আর আমার থেকে বড় কোনো কাজ আপনার কোনো থাকতেই পারে না, বুঝতে পেরেছেন? আর আজকে প্রথমবার, তাই আপনাকে কোনো কিছু বললাম না। নেক্সট টাইম যদি এমন করেন তাহলে তো বুঝতেই পারছেন। আর কখনো এমন হবে না বাবা, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আসো। তারপর আকাশ কলটা কেটে দেওয়ার পরে আকাশ কিছুক্ষণ পরে মন্ত্রী বাসায় পৌঁছে গেল। আর মন্ত্রী বাসায় পৌঁছে দেখে আরও অনেকজন তার জন্য বসে বসে অপেক্ষা করছে। আর তখন আকাশ সবার সামনে বসে আকাশকে দেখে সবাই নড়ে চড়ে বসে পড়ল। আর আকাশ সবার সামনে পায়ের ওপর পা তুলে আর 2 হাত ছড়িয়ে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ বলুন, আপনাদের আমার কি দরকার? আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার বিপরীতে যে আছে ও অনেক সমস্যা করছে। আমি যখন কাজ করতে যাই মাঠে, তখনই আমাকে যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। আমার কয়েকটা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, আমাকে মারার জন্য করছে। ঠিক আছে, আমি এটা করে দেব, বাট তার বিনিময়ে আমি কি পাবো আপনি বলে দিন। আপনার রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমাকে এই কাজটা করে দিতে পারলে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকা দেব। মন্ত্রী সাহেব, আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি আকাশ চৌধুরী। আমি নিজেই একটা ব্র্যান্ড। আমার কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। আকাশ, আসলে ভুল হয়ে গেছে। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্লিজ, তুমি আমার জীবনটা বাঁচিয়ে দাও, আমি আর এগুলো নিতে পারছি না। এইভাবে আকাশ চৌধুরী সবার সঙ্গে কথা বলতে লাগলো।
তবে প্রায় এভাবেই 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। আর 1 ঘন্টা পর সেখান থেকে বের হতে যাবে। তখনই হঠাৎ করে একজন বোরখাওয়ালিকে দেখে আকাশ চৌধুরী অবাক হয়ে যায়। কারণ রাস্তার মধ্যে সেই বোরখাওয়ালি এই বাড়িতে কি করবে সে আকাশ থেকে পড়ছে। তারপর আকাশ চৌধুরী রনিকে বলে বিষয়টা দেখার জন্য। রনিও কোনো কিছু বুঝতে পারে, কারণ উনি আগে থেকে সন্দেহ করেছে। তারপর ওরা কিছুক্ষণ সেখান থেকে চলে আসে আর গাড়ি থেকে আকাশ চৌধুরীর মেয়েটাকে দেখছিল, কিন্তু তার সামনে গিয়ে কথা বলার আকাশের সাহস হয়নি। আকাশ চৌধুরী গাড়িতে হেলান দিয়ে আছে আর মেয়েটার কথাই চিন্তা করছে। আর কিছুক্ষণ পরেই তার বাসার সামনে এসে নামিয়ে দিল। আর আকাশ সুন্দরী গাড়ি থেকে নেমে চুপচাপ সামনের দিকে যেতে লাগলো। আর সকল সার্ভেন্ট তাকে সালাম দিতে লাগলো আর সার্ভেন্টকে কফি দেওয়ার জন্য। আকাশ একা একাই বলতে লাগলো, তোমার মধ্যে এমন কি আছে সেটা আমি জানি না, তবে তোমার চোখের দিকে তাকাতেই মনে হয় আমি বিশাল একটা সমুদ্রের মধ্যে চলে এসেছি। তারপর আকাশ কফি খেতে খেতে সময়টা পার করে দিল। আর কিছুক্ষণ পরেই রনি তার ফোনে কল দিল, কারণ আকাশের রুমে আসার জন্য অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক আগে থেকেই আকাশ রনির কথা রিসিভ করলো। আর ওপাশ থেকে রনি বলতে লাগলো, ভাই, মেয়েটার নাম হলো নীলিমা। উনি মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। উনি এই কলেজে অনার্স 2য় বর্ষের ছাত্রী। তবে মেয়েটা সবার থেকে আলাদা। আমি জানতে পেরেছি যে এই মেয়েটা কলেজের সবার মতো না। ও নিজে পর্দা করে চলাফেরা করে। অনেক ছেলে তার পেছনে পড়ে আছে। আজ পর্যন্ত কেউ তার মুখ দেখতে পারেনি। তাহলে আমারও ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করে দে, বুঝতে পেরেছিস? আর দরকার হলে প্রিন্সিপালের সঙ্গে কথা বল। প্রিন্সিপাল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেভাবে পারবি আমার অ্যাডমিশন করে দে ওখানে, বুঝতে পেরেছিস? ভাই, আপনারা তো টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা করছি। আপনি আবার কোনো কিছু করতে গেলে আপনার মাথা গরম হয়ে যায়। থাক ভাই, আপনার কোনো কিছু করতে হবে না, আমি নিজেই আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। তারপর আকাশ কল কেটে দেয়। আর আকাশে মনে হচ্ছে এবার যেন অনেকটা শান্তি লাগছে, কারণ কলেজে গিয়ে সে তার প্রিয় মানুষটাকে খুব কাছে থেকে দেখবে। তাকে অনেক জ্বালাবে। মেয়েটা এত সুন্দর করে কথা বলতে পারে আর কণ্ঠটা এতটা মধুর, এটা বলে বোঝানো সম্ভব না। এভাবেই সময়টা পার হয়ে যায়। আর রাতের বেলা আকাশ বাইরে থেকে বের হয়ে আসে। সে গোডাউনে চলে আসে আর গোডাউনে এসে দেখে 2-3 জনকে ধরে এনেছে। আর 2-3 জনকে ধরে আনার পর আকাশকে বলতে লাগলো রনি, ভাই, ও সালমানের হয়ে কাজ করে আর বাকিরাও ও সহকারী। অনেক কষ্টে তাদেরকে ধরে এনেছি। ওরা অনেক দিন ধরেই আমাদের সঙ্গে এসব করছিল আর ওরা নাকি সমস্ত ঘটনা জানে। আকাশ শোনার পরে আকাশ যেন মনের মধ্যে উথাল পাথাল শুরু হলো। কখন সে এটা শুনবে। আর আকাশ গিয়ে তাদের সামনে বসে আর সামনে বসে একে একে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তারা কোনো কিছুই বলছে না। আর তখন আকাশ একটার গলা টিপে ধরলো আর গলা টিপে হাতের মধ্যে ছুরি দিয়ে কাটতে লাগলো। আর একটু পরেই সেখানে এসি দেওয়ার চেষ্টা করলো। আর তখনই ওখান থেকে একজন ভয় পেয়ে আকাশকে বলতে লাগলো, ভাই ভাই, আমাদেরকে আর কোনো কিছু করবেন না। আমরা যতটুকু জানি আপনাকে ততটুকুই বলছি। তবুও প্লিজ আমাদেরকে কোনো কিছু করবেন না। বল, সেদিন আমার বাবা মা আমার পরিবার কে শেষ করেছিল? এখানে সালমানের সঙ্গে আর কে কে ছিল সত্যি করে বল। ভাই, আমরাও ততটুকু জানি না, তবে আমরা এটা জানি যে সালমান আপনার বাবা মাকে খুন করেছে। আর সালমান এখন কোথায় আছে আমরা সেটাও জানি না, কারণ ওর সঙ্গে আমাদের ফোনে কথা হয়। চাইলে আপনি আমাদের ফোনটা চেক করতে পারেন। রনি, তুই হাতের ফোনগুলো নিয়ে সামনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা কর। ও যে জায়গায় আছে আমি তাকে সেই জায়গা থেকেই নিয়ে আসব। তবে আমরা আপনাকে একটা তথ্য দিতে পারি, সালমানের খুব কাছের একটা মেয়ে এই বাংলাদেশেই থাকে। আমাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা হয়নি, তবে আমরা এটা জানতে পেরেছি যে মেয়েটা সরাসরি সালমানের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তোদের কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি এটাই আমার চলবে। আর তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তোরা সালমানের হয়ে কাজ করিস আর শেষ পর্যন্ত সালমানের বিরুদ্ধে কথা বলেছিস। তোরা বেইমানি করেছিস আর বেইমানদেরকে
আমি কখনো ক্ষমা করি না। তখনই আকাশ ধরে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয়, আর অ্যাসিডের মধ্যে দেহগুলো টকবক করে ফুটতে থাকে, আর কিছুক্ষণ পরেই কঙ্কাল হয়ে বের হয়ে যায়। আর কঙ্কালগুলো দেখে আকাশ হাসতে থাকে। আকাশের এই হাসি দেখতে কতটা যে ভয়ঙ্কর এটা আকাশের চারপাশের লোক খুব ভালো করেই জানে। আর তখন আকাশ নিজে নিজেই বলতে লাগলো, মনের মধ্যে একটু একটু শান্তি লাগছে। হ্যাঁ, সবাইকে এভাবে অ্যাসিডের মধ্যে পুড়িয়ে মারব। আমার পরিবারকে তোরা শেষ করে দিয়েছিস। তোদের জন্যই আমি আমার নিজেকে তৈরি করেছিলাম। একটা সাধারণ ছেলে হয়েছি রকস্টার মাফিয়া। তারপর আকাশ কোনো কিছু না বলে আবারও তার বাসায় চলে আসলো। তার বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর ফ্রেশ হয়ে সাধারণ একটা ছেলের মতোই রেডি হয়ে নিল। আর দেখতে ততটা খারাপ লাগছে না, দেখতে মধ্যবিত্ত ছেলেদের মতোই লাগছে। আকাশের পুরনো দিনের কথা মনে হয়ে গেল, আর পুরনো দিনের কথা মনে হতেই আকাশের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। এই এত শক্ত মানুষটাও একটা সময় নরম ছিল। তার পরিবার, আর এটাও ছিল তার পরিবারকে নিয়ে স্বপ্নগুলো। তারপর আকাশ নাস্তা করে কলেজের উদ্দেশ্যে যেতে লাগলো, তবে এখন আর গাড়ি নিয়ে না, এখন হেঁটে হেঁটেই কলেজে আসছে। আর কলেজ আসার পরে যখনই প্রবেশ করতে যাবে তখনই ভার্সিটিতে কেমন যেন দেখতে পেল একটা সবাই তার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির সবার তাকানোটা হয়তো আকাশ কিছুটা বুঝতে পারছে, কারণ এখানে মধ্যবিত্ত হয়ে এসেছে, তাই আকাশ কোনো কিছু না ভেবে ভার্সিটির ভিতরে যেতে লাগলো। আর যেতে যেতে একটা গাছের নিচে তার সেই বোরখাওয়ালিকে দেখে আকাশের মনে মনে লাড্ডু ফুটতে থাকে। আর কাছে গিয়ে সেই বোরখাওয়ালির পাশে বসে, আর নীলিমার পাশে বসলেই নীলিমা কেমন যেন কুঁচকে তাকায় তার দিকে। আর নীলিমা নিজে নিজে বলতে লাগলো, কি ব্যাপার, এই ছেলেটা আমার সঙ্গে বসে কি করছে? এই ছেলেটাকে না আমি কালকে থাপ্পড় মেরেছিলাম, এ আবার কলেজে কোথা থেকে আসলো? এত বই পড়লে কি হবে? একটু তো আমার সঙ্গে কথা বলতে পারেন নাকি? আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে? না, আমার সঙ্গে আপনার কোনো কথা বলতে হবে না। আপনাকে কে এখানে বসতে বলেছে? আর কি জায়গা পাননি? আপনি ওইখানে গিয়ে বসুন, আপনি আমাকে বিরক্ত করবেন না। বাবা, এত সুন্দর কণ্ঠ দিয়ে এরকম তেতো মার্কা কথা ভালোই লাগছে। আর এরকম কথা আমি কখনোই শুনিনি। সো বন্ধু হওয়া যাবে? দেখুন, আমি আপনাকে এখান থেকে উঠতে বলেছি, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলছেন, আর আমার সঙ্গে বন্ধুত্ব করবো? হ্যাঁ, আপনার সাথে বন্ধুত্ব করবো কোন হিসেবে? যেহেতু আমরা একই ইয়ারে পড়ি, তাহলে আমরা বন্ধুই তো হতে পারি, তাই না? আর একই সঙ্গে পড়া মানে হচ্ছে সহপাঠী, আর সহপাঠী মানেই তো বন্ধু। এত লজিক দিয়ে কথা বলা শেখাবেন কিভাবে? আমি না আপনাকে বলেছি যে এখান থেকে চলে যাওয়ার জন্য। আপনি জানেন আমি কে? আপনার কোনো ধারণা আছে আপনি কার সঙ্গে বসে কথা বলছেন? যার সঙ্গে আমি বন্ধুত্ব করতে আসলাম তার ব্যাপারে যদি একটু খোঁজ না নিয়ে আসি, সেটা কি হয় বলেন? আপনি হলেন মন্ত্রী সাহেবের একমাত্র কন্যা। তবু আপনি আমার পাশে বসার সাহস কি করে পেলেন? আপনি জানেন আমি আমার বাবার কাছে বললে আপনার কি অবস্থা করবে? কোন অবস্থায় করবে না, কারণ আপনার বাবা আরও আমাকে জামাই আদর করে ঘরে নিয়ে যাবে। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই তো, কি বই পড়ছো শুনি? আবার কি থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আর আমি আপনার কোন দিক দিয়ে তুমি হওয়ার যোগ্য? বা আমি কি আপনাকে আরো আগে থেকে চিনি? আমাকে তুমি করে বলছেন কেন? আজব তো। ধুরো, এত কথা বলছো কেন? আচ্ছা চলো ক্লাসে যাই প্লিজ। এখানে থাকলে সবাই তোমাকে বিরক্ত করবে, আর একটা ছেলে পাশে থাকা মানে অনেক কিছু থেকে নিজেকে সেফ রাখা। বাহ, এত সুন্দর কথা। তা আপনি মনে হয় এতদিন আমার খেয়াল রেখেছিলেন, তাই না? এই নীলিমা কারোর হেল্প নেয় না, আর এই নীলিমা এই নিজেরটা নিজে খুব ভালো পারে। তারপর নীলিমা হাঁটতে হাঁটতে ক্লাসে চলে যায়, আর তার পিছনে আকাশও ক্লাসে চলে আসে। আর ক্লাসে কোনো জায়গা না পেয়ে বাধ্য হয়ে দুজন একসঙ্গে বসলো। আকাশ তো মহা খুশি, কারণ তার সঙ্গে বসেছে। তারপর স্যার এসে ক্লাস নিতে লাগলো, আর ক্লাস নেওয়ার অবস্থায় আকাশ সম্পূর্ণটা নীলিমাকে দেখছে তাকিয়ে তাকিয়ে। নীলিমা কিছুটা বুঝতে পেরেছেন, আর নীলিমার অস্বস্তি লাগছে। আর কিছুক্ষণ পরেই নীলিমা বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো ক্লাস নাকি? এটা কি কোনো পার্ক যে আপনি যে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকবেন? তোমাকে দেখার জন্য
কোনো পার্ক বা ভার্সিটির প্রয়োজন হয় না। যেখানেই তোমাকে দেখি সেখানেই তোমাকে দেখতে ভালো লাগে। আপনি আবারও আমার সামনে উল্টোপাল্টা কথা বলছেন। আপনার সাহস তো কম নয়। এবার একটু চুপ করুন আর মনোযোগ দিয়ে ক্লাস করুন, ওকে? নাহলে স্যার দুজনকে বের করে দেবে ক্লাস থেকে। যদি দুজনকে বের করে দেয় তাহলে তো ভালোই, কারণ তোমার সঙ্গে কথা বলতে পারবো, আর ক্লাসে বসে তো কথা বলতে পারছি না। আজকে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম, না হলে আপনার মতো একটা পাগলের সঙ্গে আমার দেখা হলো কিভাবে? পুরোটা ভার্সিটি আমাকে জ্বালিয়ে মারছেন। এটা বললে কেন? কারণ আমি তো এসেছি একটু পরেই, তার মানে আমি তোমাকে প্রায় 20 মিনিট ধরে জ্বালাচ্ছি, তাই তো? সো কথা বলতে বলতে তো আমি আমার নিজেকেই বলতে ভুলে গিয়েছি। আসলে আমি আকাশ, আগে পিছে কোনো কিছুই নেই, আর মধ্যবিত্ত ঘরের ছেলে। তবে বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, তাই পৃথিবীতে একা। খুব ভালো, এখন আমি আপনার পরিচয় শুনে নিয়েছি। এখন তো অন্তত পক্ষে ক্লাস করতে পারেন। দেখুন, আমাদের সামনে কিন্তু এয়ার চেঞ্জের পরীক্ষা, আমাকে ভালো করে পড়তে হবে, প্লিজ। তুমি শুধু এত পড়া নিয়ে আছো, তাহলে আগে বলো যে আমাদের বন্ধুত্বটা হবে। যদি বন্ধুত্ব না করো তাহলে আমি কিন্তু এভাবে তোমাকে বিরক্ত করতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, তবুও প্লিজ এখন ক্লাসে মনোযোগ দিন, না হলে কিন্তু স্যার আমাদেরকে বের করে দেবে। তারপর নীলিমা ক্লাস মন দিলেও আকাশ কিন্তু ক্লাসে মনোযোগ দিল না। আকাশ লুকিয়ে লুকিয়ে নীলিমাকে দেখছে। নীলিমার একটা চুল তার মুখের সামনে এসে পড়ছে। ইচ্ছে করছে চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আফসোস এটা তো আর পূরণ হবে না, তাই সে দেখেই চলেছে। তারপর এভাবে যথারীতি ক্লাসগুলো শেষ হলো, আর ক্লাসগুলো শেষ করেই বাহিরে বের হলো। আর বাইরে বের হয়ে নীলিমা একা একাই হাঁটতে লাগলো। আর তখন পেছন থেকে আকাশ দৌড়তে দৌড়তে তার কাছে আসলো, আর এসে বলতে লাগলো, তুমি যে মেয়ে হয়ে এত দ্রুত হাঁটতে পারো, এটা আসলে তোমাকে না দেখলে আমি কখনো জানতেই পারতাম না। তুমি আমাকে বলেছিলে যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে, আর এখন কোনো কিছু না বলেই চলে যাচ্ছ কেন? কথা দিলে যে কথা রাখতে হয়, সেটা কি জানো না? আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, ওকে? আর বন্ধুত্ব করার ইচ্ছাও নেই আমার। আমার যাকে পছন্দ হয় তাকে আমি বিয়ে করব, কথাটা বুঝতে পেরেছেন? আরে বোরকাওয়ালি, কি ব্যাপার? তুমি এই ছেলেটার সঙ্গে কথা বলছো? এটা তো খুবই খারাপ বিষয়। তুমি যদি এই ছেলেটার সঙ্গে আবার কথা বলো, তাহলে কিন্তু তোমার বোরকাটা খুলে তোমার সবকিছু দেখে ফেলবো। আকাশ আর নীলিমা দুজনেই মাঠের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখনই এই ভার্সিটির সভাপতির একমাত্র ছেলে সে এসে কথাটা নীলিমাকে বলল। নীলিমা নাহিকে অনেক ভয় পায়, কারণ নাহিদ অত্যন্ত খারাপ একজন লোক। নাহিদের কথায় নীলিমা কোনো প্রতিবাদ করল না, আর আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তার সামনে নীলিমাকে এসব খারাপ কথা বলেছে। আকাশের অনেক রাগ উঠতে লাগলো। আকাশ চুপচাপ দাঁড়িয়ে রইল, আর দাঁড়িয়ে থাকার পর দেখলো নীলিমা কোনো কথা না বলেই চলে যেতে লাগলো, আর আকাশও তাকে কোনো কিছু বলল না। আর তখন নাহিদ আকাশকে বলতে লাগলো, তোর কত বড় সাহস? তুই আমার জানের সঙ্গে কথা বলছিস? তুই জানিস না আমি এই মেয়েটাকে খুব পছন্দ করি? আর এই ভার্সিটির কেউ সাহস পায় না তার সঙ্গে কথা বলার। আর আমি ছিলাম না দেখে তুই আমার জানের সঙ্গে কথা বললি। তুই অনেক বড় অন্যায় করে ফেলেছিস, এটার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। দেখেন ভাই, প্লিজ এসব ঝামেলা করবেন না। হ্যাঁ, আমি মোটেও এইসব ঝামেলা পছন্দ করি না। আর আপনি যে তাকে পছন্দ করেন, আর আপনাকে তো নীলিমা পছন্দ করে না, তাই না? যদি নীলিমা আপনাকে পছন্দ করতো তাহলে না হয় একটা কথা ছিল। তুই কার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছিস? তুই জানিস আমি এই ভার্সিটির সভাপতির ছেলে। তাছাড়া আমি সালমান ভাইয়ের খুব কাছের লোক। আর তুই আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস। অনেকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে, আর তুই কিনা আমার সাথে তর্ক করছিস। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর নেক্সট টাইম এরকম কোনো কাজ করব না, আপনি এটা শিওর থাকেন। তারপর আকাশ একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। আকাশের এই হাসিটা খুবই ভয়ানক। তারপর আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর খাবার খেয়ে সে ল্যাপটপ নিয়ে বসে কাজ করার জন্য। আর তখনই রনি ফোন দিল, আর রনি ফোন দিয়ে বলতে লাগলো, ভাই, আজকে আমরা খবর পেয়েছি যে সালমান সে বিদেশ থেকে কিছু অস্ত্র মদক দেশে ঢোকাবে, আর এটা লিড দেবে ওই মেয়েটার নাম হলো রিয়া।
কিন্তু সে কোথায় থাকে কি করে সেটা জানি না, শুধু নামটা জানতে পেরেছি। ওই রিয়া নাকি সম্পূর্ণ দায়িত্বে থাকবে। একটা খারাপ কাজ করবি নাকি একটা ভালো কাজ করবি বল? এই রিয়া মেয়েটাকে তুই নিজের হাতে মারবি, আর এমন কষ্ট দিয়ে মারবি যে ও যে একটা মেয়ে সেটা তাকে ভালো করে বোঝাবে। আগে বুকের গুলো ছুরি দিয়ে কাটবি, তারপরে এটার মধ্যে এসিড দিবি। ভাইয়ের কথাটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ ভাই নিজে এটা কখনোই করেনি, কিন্তু অন্যজনকে দিয়ে করিয়েছে, আর এখন আমাকে করতে বলছে। আমি যথেষ্ট পরিমাণে ভয় পেয়ে গেলাম। আর তারপর ভাই আবারও বলতে লাগলো, আমি তোকে কি বলেছি তুই বুঝতে পেরেছিস? ও যে একটা মেয়ে সেটা যেন ও মরার আগে বুঝতে পারে, কারণ একটা মেয়ের জন্য হাজারটা মেয়ের নাম নষ্ট হয়। আর সবাইকে তৈরি হতে বল, এই অস্ত্রগুলো আমার লাগবে। তারপর আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ কিছুক্ষণ শুয়ে থাকে। আর শুয়ে থাকার পরে আকাশ ফোনে নীলিমার আইডি পেল। নীলিমাকে খুব ভালো করেই চিনে, কারণ তার চোখগুলো আকাশের অনেক পছন্দ। আর চোখগুলো দেখেই চিনে ফেললো। তারপর তাকে মেসেজ দিল, কিন্তু মেসেজের রিপ্লাই আসলো না। প্রায় 1 ঘন্টা পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর মেসেজটা সেন্ড করলো। আর মেসেজটা সেন্ড করে বলতে লাগলো, কি ব্যাপার? আপনি আমার ফেসবুক আইডি কি করে পেলেন? আমার ফেসবুক আইডিতে তো আমার প্রোফাইল পিকচার দেওয়া কিংবা এটাতে তো আমাকে ভালো করে চেনার কোনো কথা না। তুমি বোরকা পরে ছবি দিয়েছো এটা ঠিক, কিন্তু তোমার যে চোখগুলো দেখা যাচ্ছে, আর ওই চোখগুলো দেখেই আমি তোমাকে চিনে ফেলেছি। কি করব বলো, কারণ তোমার চোখগুলো যে আমার মুখস্থ হয়ে গেছে। আর তোমার চোখের মধ্যে কয়টা রগ আছে সেটা মনে হয় আমি বলতে পারবো। দেখুন, আমি আপনাকে ভালো মতো বলছি। আপনি যেহেতু একা মানুষ, তাই আপনার জীবনে কোনো লক্ষ্য নেই, তাই না? আপনি আমার সঙ্গে ভার্সিটিতে কোনো কথা বলবেন না, কারণ নাহিদ এটা সহ্য করতে পারে না। তুমি আমাকে যতটা মনে করছো আসলে আমি কিন্তু ততটা নই। নাহিদ এতটা খারাপ ছেলে, তুমি এত পাওয়ার থাকতেও এত কেন ভয় পাও? হ্যাঁ, তুমি তোমার বাবাকে কেন বলছো না নাহিদের কথা? এটার মধ্যে একটা কারণ তো আছে, তাই না? না হলে কেউ মুখ বুঝে সহ্য করবে এটা কি? কখনো না। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করিনি, তার জন্য আমার একটু খারাপ লাগছে। তবে আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তুমি কি এটা কোনো কথা বললে বলো? আমি তো তোমাকে শুধুমাত্র বন্ধুত্ব করতে চেয়েছি তোমার সাথে। আচ্ছা, তুমি কি চাও না যে তোমার লাইফে এমন একটা মানুষ আসুক যে তোমাকে অনেক ভালোবাসবে, যে তোমাকে অনেক সাপোর্ট করবে, সবকিছুর বিনিময়ে সে তোমাকে চাইবে? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা বন্ধু, হ্যাঁ? আর আজকে থেকে আমরা দুজনেই তুমি করে বলবো, ওকে? আর এমন মানুষ সবাই চায়, সবাই চায় তার প্রিয় মানুষটা যেন তার জন্য এমনটা করে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই, আমিও ঠিক এমনটাই চাই, কিন্তু পরিস্থিতি অনেকটা সময় নিজেকে এরকম চাওয়া থেকে বিরত রাখতে হয়। এখন তো আমরা দুজনে বন্ধু, তাই না? আর এখন তো আমাকে কোনো কিছু বলতেই পারো, এখন তো আর বলতে কোনো বাধা নেই। জানো, আমার ছোটবেলায় আমার বাবা মাকে খুন করে মেরেছে। আমিও ছিলাম অনেক বড়লোক বাবার একমাত্র ছেলে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত আমার রাস্তায় থাকতে হয়েছে। তোমার ভিতরে যে কষ্ট লুকিয়ে আছে এটা আসলে তোমাকে দেখে বোঝা যায় না। আচ্ছা, এখন বাই, পরে কথা বলবো। বাবা মনে হয় আমাকে ডাকছে, ওকে? তারপর নীলিমা অফলাইন হয়ে যায়। আর আকাশ তার মেসেজের অপেক্ষায় বসে থাকে। আর এভাবেই সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় আকাশ রেডি হয়ে নিল। কালো প্যান্ট, কালো জুতা, সানগ্লাস, কালো শার্ট এগুলো পরে বের হয়। আর তার কালো গাড়িটা নিয়ে সে গোডাউনের কাছাকাছি চলে আসে। আর দেখে সবাই রেডি হয়ে আছে। আর সবার হাতেই বড় বড় মেশিন গান। আকাশ সবাইকে গাড়িতে উঠতে বলে গাড়ি চালিয়ে যাচ্ছে। আকাশ হাতে ঢাকা পিস্তলটা ভালো করে মুছে নিতে লাগলো। আর এটা দেখে বাকি সবাই তাকিয়ে আছে। তার কিছুক্ষণ পরেই সে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলো। আর জায়গায় এসে সবাই অপেক্ষা করতে লাগলো। আর আকাশ গাড়িতে বসে বসে ফোন টিপছে। আর কিছুক্ষণ পরে রনি এসে বলতে লাগলো, ভাই একটা গাড়ি এসে এখানে থেমেছে, আর গাড়ি থেকে প্রায় 4-5 জন নামলো মাত্র, আর ওখানে ওই মেয়েটাও আছে। আমরা কি এখনই গিয়ে অ্যাটাক করব?
না, এখন না। আমি যখন বলবো অ্যাটাক করার জন্য তখনই অ্যাটাক করবেই। এর আগে কোনো কিছুই করবে না। এর আগে কোনো কিছু করতে গেলে আমরা সবাইকে নিতে পারবো না, পালিয়ে যাবে অনেকে। তারপর রনি চলে যায় আর আকাশও গাড়ি থেকে নামলো। আর কিছুক্ষণ পরে আরও একটি ট্রাক আর সামনে থাকা আরও একটা গাড়ি আসলো। আর গাড়ি থেকে প্রায় ৬-৭ জন লোক নামলো। আর ট্রাকের মধ্যে থাকা ২ জন লোক নেমে আসলো। আর ওদের মধ্যে কি আলোচনা হলো সেটা দূর থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর আকাশ খুব ভালো করে দেখতে পেলেও এখানে ওই মেয়েটা আর নাহিদ ছেলেটাও আছে। আর নাহিদ ওদেরকে বলছে, মালগুলো এনেছেন? তার প্রমাণ ভাই যে পাঠিয়েছে। সালমান ভাই একটা কোড দিয়ে দিয়েছে সবাইকে। এই কোডগুলো মিলালেই মালগুলো ভিতরে যাবে, না হলে কিন্তু ভিতরে যাবে না। নাহিদ, তুই মালগুলো গিয়ে চেক কর। মালগুলোতে যদি সমস্যা থাকে তাহলে সালমান ভাইকে এখনই কল করতে বলতে হবে। তাই তুই ট্রাকে উঠে সবগুলো চেক করতে থাক। সালমান ভাই এটা পাঠিয়েছে, আর টাকাগুলো এখনই দিয়ে দিতে বলেছে। এই আর কোড হলো সালমান 4732। এই শালা, এত কথা বলছিস কেন? তাড়াতাড়ি কর, না হলে পুলিশ চলে আসতে পারে। আর পুলিশ চলে আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর পুলিশের যে ভয়ঙ্কর হলো রকস্টার মাফিয়া কিং, সে যদি একবার জানতে পারে তাহলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। দেখ, তুই একটা মেয়ে হয়ে আমাকে এসব বলছিস কেন? তুইও সালমান ভাইয়ের হয়ে কাজ করিস, আমিও সালমান ভাইয়ের হয়ে কাজ করি। হয়তো তুই আমার আগে গিয়েছিস আর সালমান ভাই তোকে অনেক পছন্দ করে, এই জন্য তুই আমাদের সঙ্গে এভাবে ব্যবহার করবি? আরে, তোদের সঙ্গে তো ব্যবহার এখন আমি করব। তোদের সঙ্গে যদি এখন আমি ব্যবহার না করি তাহলে তো অনেকটা লস হয়ে যাবে। বয়েস, ফায়ার। তারপর আকাশের কথা মতো ওরা গুলি করতে লাগলো। আর ওরাও আকাশের লোকজনের উপর গুলি করতে লাগলো। আকাশের লোকজন এক একটা প্রশিক্ষণ প্রাপ্ত। আকাশ নিচে থেকেই ওদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আকাশের সঙ্গে ওরা কখনোই পারবে না, এটা সবাই জানে। তবুও নিজের জীবন বাঁচাতে ওদের সঙ্গে লড়াই করে যাচ্ছে, কারণ আকাশের সামনে পড়লে মরতে হবে এটাই নিশ্চিত। তারপর আকাশ সবাইকে বলল যে ট্রাক নিয়ে যাওয়ার জন্য। আর আকাশ ওই মেয়েটা আর নাহিদকে ধরে নিয়ে তার গোডাউনে গেল। আর গোডাউনে নিয়ে গিয়ে মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে রাখলো। তারপর নাহিদকে চেয়ারের সঙ্গে বেঁধে নাহিদের সামনে বসলো। আর নাহিদের সামনে বসে আকাশ নাহিদকে বলতে লাগলো, তুই এত পেকে গেছিস, তাও এত অল্প দিন, এটা সত্যিই আমি কখনো চিন্তাও করিনি। তোর বাবা সভাপতি, আমাকে দেখলে স্যার ছাড়া কোনো কথাই বলে না। আর সেইখানে তুই আমার সামনে আমার হবু বউয়ের উপর তুই রাগ দেখাচ্ছিস। হ্যাঁ, বাজে বাজে কথা বলছিস, তার বোরকা খুল নেবি। তুই এত বড় সাহস, মানে তুই বোরকা কিভাবে খুলতে হয় জানিস? তোকে আমি এখন শিখাবো কিভাবে বোরকা খুলতে হয়। আমি যে কতটা খারাপ এটা তো তুই জানিস না, তুই এটা কখনো কল্পনাও করতে পারিস নি। তোকে আমি এখনো ভালো করে বলছি, আমাদেরকে ভালোই ভালোই ছেড়ে দে, না হলে কিন্তু সালমান ভাই তোদেরকে একটুও ছেড়ে দিবে না। সালমান ভাই দেশে ফিরে এসে তোদেরকে এমন অবস্থা করবে যে কোনোদিন বেঁচে থাকতে পারবি না। তোর সাহস কত বড়! তুই ভাইয়ের সামনে বসে আছিস আর অথচ তোর একটুও ভয় লাগছে না। আর ভাইয়ের সামনে তুই এসব কথা বলছিস। আর সালমানকে দেশে আসতে দে, তারপর তোর সালমানের কি অবস্থা করি সেটা পরে দেখতে পারবি। আমি যে কতটা খারাপ এটা তুই ভাবতেও পারবি না। এই বলে আমি নাক বরাবর একটা ঘুষি মারলাম, আর ঘুষি দিতেই মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আকাশ নাহিদের একটা ঘুষি মারলো। নাকের মধ্যে আর ঘুষি মারাতে নাহিদের নাক ফেটে রক্ত বের হতে লাগলো। আর আকাশ সেখান থেকে উঠে এসে মেয়েটার কাছে আসলো। আর মেয়েটার কাছে এসে মেয়েটার গলায় চেপে ধরলো আর বলতে লাগলো, তোকে আমি এতদিন ধরে খুঁজছি। আমি জানতাম তোকে যদি আমি হাতে পাই তাহলে সেদিন কি ঘটেছিল সেটা আমি জানতে পারবো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল, তোরা আমার বাবাকে বাঁচতে দিসনি। শেষ পর্যন্ত আমার মা তোদের কাছে ভিক্ষা চেয়েছিল, তবুও তোরা বাঁচতে দিসনি। সেদিন তুই যদি দেশে থাকতি তোকেও আমরা মেরে ফেলতাম। তুই আমাদের ক্ষমতা সম্পর্কে জানিস না, আর এখন নতুন নতুন মাফিয়া হয়েছিস, তাই না? একবার সালমানকে দেশে আসতে দে। সালমান 20 বছর ধরে মাফিয়া কিংয়ের সঙ্গে আছে। তুই জানিস আমাদের কতটা পাওয়ার আছে? পুরো দেশটা হলো আমাদের। বিদেশে 7টা দেশের সঙ্গে আমাদের হাত আছে।
যেহেতু তুই এত কথা বলছিস, তাহলে কিন্তু তোকে একটা তথ্য দেওয়াই লাগে। শেষবার একটু তথ্য শুনে নে। হংকংয়ের ওয়াসিম, দুবাইয়ের লাকি ভাই, সৌদি আরবের আলী হোসেন, মালয়েশিয়ার মোশাররফ হোসেন, ওদের সকলকে আমি মেরে ফেলেছি। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, একটা ভিডিও তোকে দেখাচ্ছি। ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবি। এই বলে আমি একজনকে ভিডিও কল দিলাম। তখনই হঠাৎ করে এই আকাশ তার ফোন বের করে কাউকে ভিডিও কল দিল। আর ভিডিও কল দেওয়ার পরে ওখান থেকে তার লোক আকাশকে দেখাতে লাগলো। আর আকাশ সেটা মেয়েটাকে দেখতে লাগলো। আর মেয়েটা দেখতে পেল যে সবাইকে এক রুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। আর সবার হাত কেটে রক্ত পড়ছে, আঙ্গুল থেকে রক্ত টপ টপ করে পড়ছে, আর হাতের বিভিন্ন জায়গায় কাটা। আর তখনই কেউ একজন আবারও হাতের মধ্যে লবণ দিতে গেল, আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল। আর এসব দেখে মেয়েটা অনেকটা ভয় পেয়ে যায়। আর মেয়েটা কোনো কথা বলতে পারে না। আর আকাশ কলটা কেটে দিয়ে মেয়েটার দিকে তাকায়, আর মেয়েটাকে জিজ্ঞেস করে, তুই কি মনে করেছিস যে তোরা একাই পারিস? হ্যাঁ, আরে আমি একদিনে তৈরি হইনি। আমি মানুষের লাথি উষ্টা খেয়ে তারপর বড় হয়েছি। কে কিরকম সেটা আমার চেয়ে খুব ভালো আর কেউ জানবে না। তোর সালমান, হ্যাঁ, 20 বছর ধরে রাজত্ব করেছে, আর আমি সেই রাজত্ব মাত্র 5 বছরেই ভেঙে দিয়েছি। আর আমি নিজেই তো একটা ব্র্যান্ড। এমন কোনো জায়গা নেই যেখানে আমার কোনো লোক নেই। আমি এই শহরের রাজ করতে এসেছি, আর এবং রাজ করতে পেরেওছি। কেউ আমার কোনো কিছু করতে পারবে না। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি হাসতে লাগলাম, কারণ এটা হাসির কথা। তারপর আমি আবার বললাম, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো। তুই যখন সালমানের সঙ্গে আমাদের বাসায় গিয়ে আমার পরিবারকে হত্যা করেছিস, তখন তোর বয়স কত ছিল? তখন তোর বয়স ছিল 18 বছর, তাই তো? আর এখন তোর বর্তমান বয়স 29 বছর। আমাকে মারবেন না প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি তখন সালমানের সঙ্গে মিশে গিয়েছিলাম, কারণ তার মানে আমাকে টাকার লোভ দেখিয়েছিল। তার জন্যই আমি শুধুমাত্র এসব করেছি। এটা ছাড়া আমার কোনো পথ ছিল না। আমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছি। তোমার মাকে আমি নিজে হাতে ধরেছি, আর সালমান পেটের মধ্যে ছুরি ঢুকিয়েছে। আকাশ কথাটা শুনেই আকাশের চোখ দিয়ে যেন রক্ত বের হবে এমন অবস্থা। আকাশ রেগে গিয়ে হাত থেকে একটা ছুরি নিয়ে মেয়েটার বুক বরাবর জোরে বসিয়ে দেয়। আর তখন মেয়েটা কাঁপতে থাকে। আর আকাশ একের পর এক 2 হাতে 2টা ছুরি দিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো কোপাতে থাকে। আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর সবাই ভয় পেয়ে একসাথে জড়ো হয়ে যায়। আর আকাশ বেশ ঠান্ডা হয়, আর সোজা তার রুমে চলে যায়। আর রুমে গিয়ে একটা চিৎকার দেয় জোরে, মনে হয় গলাটা এখানে ফেটে যাবে। আকাশ চিৎকার দেওয়ার পরে জোরে জোরে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, বাবা মা, আমি তোমাদেরকে বাঁচাতে পারলাম না। আমাকে যদি তোমরা বিদেশে না পাঠিয়ে দিতে, তাহলে হয়তো তোমাদের আর এই অবস্থা হতো না। আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই নিজেকে এমনভাবে তৈরি করেছি। এই, তোরা এখন কেউ ভাইকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? ভাই তার নিজের মতো থাকুক। এখন কেউ ওনার সামনে যাবে না। সকালবেলা নিজেই স্বাভাবিক হয়ে আমাদের সঙ্গে কথা বলবে। আর নাহিদ, তোর যে কালকের কি অবস্থা করবে এটা আমি নিজেও জানি না, কারণ তুই ভাইয়ের কলিজায় হাত দিয়েছিস। ভাইয়ের এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই, আমরা আছি। আর আমরা তো শুধুমাত্র ভাইয়ের পাশে, কিন্তু ভাইয়ের জীবন সঙ্গী হিসেবে কিন্তু নীলিমা ভাবি আছে। অনেক ভালোবেসে ফেলেছে। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস ভাই। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমনটা করব না। আমি আপনার কাছে মাফ চাইছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এটার ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। আর তোকে যদি ইচ্ছে করছে আমি নিজেই এখনই মেরে ফেলতে, কিন্তু ভাইয়ের কোনো নির্দেশ নেই, তাই আমি তোকে মারছি না। বেঁচে গেলি তুই। তুই কতটা খারাপ এটা আমরা খুব ভালো করেই জানি। তুই 13টা মেয়েকে ধর্ষণ করেছিস, তারপর মেরে ফেলেছিস। আর তোর পাওয়ারের কারণে তুই এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছিস। আর বাংলাদেশে তোদের মতো কিছু ছেলেরাই এভাবে মুক্তি পেয়ে যায়, আর নিঃসঙ্গ হয়ে যায় একটি একটি করে প্রতিটি মেয়ের জীবন।
তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা নিরাপদে থাকতে পারে না। আরে তোরা যদি এতই মন চাই তাহলে বিয়ে করে নিস না কেন? বিয়ে করে নিজের বউয়ের সঙ্গে যা ইচ্ছে তাই করিস, কিন্তু রাস্তার মধ্যে মেয়েগুলোকে কেন সর্বনাশ করিস? ওরা তো কারো কোনো ক্ষতি করেনি, ওরাও তো কারো না কারো মেয়ে, ওরা তো কারো না কারো আপনজন। গ্রামের মেয়েদের এসব করলে গ্রামের মেয়েদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকে না। আজ তোদের জন্য আমি আমার নিজের আপন বোনকে নিজের সামনে ধর্ষণ হতে দেখেছি। তখন আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র ভাই পাশে ছিল। শেষ পর্যন্ত অনেক দৌড়াদৌড়ি করেও আমার বোনটাকে বাঁচাতে পারলাম না, কারণ আমার বোনটা আত্মহত্যা করে গিয়েছিল। আর হাসপাতালে নিতে নিতে অনেকটা দেরি হয়ে যায়। তারপর থেকে আমি ভাইয়ের সঙ্গে আছি। তারপর রনি কান্না করতে করতে চলে যায়, কারণ রনির বোনকেও ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আর সেই থেকে রনি আকাশের সঙ্গেই আছে। আর ওদিকে আকাশ কান্না করতে করতে কখন সে ঘুমিয়ে গেল সে নিজে বুঝতে পারল না। আর সকালবেলা ঘুম ভাঙল কারোর কলের শব্দে। আর আকাশ রিসিভ করলো, আর রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? আরে তাড়াতাড়ি কলেজে এসো। তোমার নাম্বারটা পাওয়ার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে। ফেসবুকে ঘাটাঘাটি করে তোমার নাম্বারটা পেয়েছি। আরে তুমি আমাকে কল দিবে, এটা তো আমি কখনো আশাও করিনি। আমি তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, কিন্তু এখন দেখছি তুমি নিজেই আমাকে কল দিয়েছো। আমার তো কেমন জানি বিশ্বাসই হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? আরে স্বপ্ন কেন দেখবে, আমি এমনি তোমাকে কল দিয়েছি। আসো কলেজে এসো, তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ খুশিতে নাচতে থাকে, কারণ নীলিমা তাকে কল দিয়েছে যে নীলিমা কাল পর্যন্ত তার সঙ্গে কথা বলতে চাইতো না, এখন সে নিচে থেকেই তাকে কল দিয়েছে। এইভাবে আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে ভার্সিটি চলে গেল। একটা ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আর এটা দেখে আকাশের বুকের মধ্যে কেমন যেন ছটফট করতে লাগলো। আর তখন আকাশ সামনে এগিয়ে যেতে লাগলো। আর আকাশ সামনে এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল নীলিমা হাতের মোজা খুলে ছেলেটার হাত ধরলো। আর ছেলেটার হাত ধরতেই আকাশের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, কারণ আকাশ তো তাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, কিন্তু সে কেন তার ভালোবাসাটা বুঝলো না। আর আকাশকে দেখেই নীলিমা ডাক দিল। আর ডাক দেওয়ার পরে বলতে লাগলো, আসলে তোমাকে কল দিয়েছি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি তো আমার প্রথম ছেলে বন্ধু, তাই না? তাই ভাবলাম তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বাসা থেকে ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমার সঙ্গে ওর প্রথম দেখা, তাই ভাবলাম তোমাকে নিয়ে আসি। তোমারও দেখা হয়ে গেল। আর স্বামী, তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আকাশ, আগে পিছে কোনো কিছুই নেই, আমরা একই সঙ্গে পড়াশোনা করি। আর আকাশ, ওর নাম হচ্ছে স্বামী, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে টপার। তারপর আকাশ লোকটার সঙ্গে বেশ হাসি খুশি ভাবেই কথা বলল। আর কিছুক্ষণ পরেই লোকটা চলে গেল। আর লোকটা চলে যাওয়ার পরে আকাশ সেখান থেকে চলে আসলো। আর আকাশ ওয়াশরুমে এসে নিজের হাতে খুশি দিতে লাগলো, আর নিজের হাত কেটে ফেললো। আর নিজের হাত কেটে ফেলায় আকাশ চুপচাপ সেখান থেকে চলে আসলো। আর আকাশ এসে একপাশে বসে আছে। আর তখনই নীলিমা তার পাশে এসে বসলো। নীলিমাকে দেখে আকাশ খানিকটা অবাক, কারণ সে ক্লাস দেয় না, আর এখন ক্লাসে নাকি আমার সঙ্গে এসেছে। আর তখন নীলিমা বলতে লাগলো, আরে তোমার হাত থেকে রক্ত পড়ছে, তুমি তো একটু আগেই দেখলাম ওয়াশরুমে গিয়েছিলে, আর ওয়াশরুমে গিয়ে হাত কেটে ফেললে কিভাবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, অনেক রক্ত পড়ছে। চলো তোমাকে ফার্মেসিতে নিয়ে যাই। না, আমার ফার্মেসিতে যাওয়া লাগবে না। আসলে একটু ব্যথা পেয়েছি, এটা এখনই সেরে যাবে, আর রক্ত জমাট বেঁধে যাবে, সমস্যা হবে না। আমি যেটা বলছি তুমি সেটা করবে, চলো। আর দাঁড়াও, আমার ব্যাগের মধ্যে একটা রুমাল আছে, আমি রুমালটা বের করে তোমার হাতে ভালো করে বেঁধে দিই। নীলিমা তার ব্যাগ থেকে রুমালটার বের করে সে পরম যত্নে আকাশের হাতের মধ্যে বেঁধে দিতে লাগলো। আর আকাশ মুগ্ধ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে যদি তাকে এভাবে দেখে যেত। আকাশে এখন কোনো রকমই মনে হচ্ছে না যে সে ব্যথা পেয়েছে। আকাশের এখন কোনো দিকে খেয়াল নেই, সমস্ত মনোযোগ দিয়ে সে নীলিমাকে দেখে যাচ্ছে। আর নীলিমা বেধক দেওয়ার পরে আকাশকে নিয়ে ফার্মেসিতে যেতে লাগলো। আর তখন আকাশ বলতে লাগলো, আরে আমি এখন কোথাও যেতে পারবো না, তুমি কি আমার সঙ্গে কিছুক্ষণ বসে থাকবে? চলো না, গিয়ে পুকুর পাড়ে বসে থাকি।
আর তুমি তো বেঁধে দিয়েছো, তাই না? সো কোনো কিছু হবে না। তারপর নীলিমা কোনো কিছু বলল না। আর নীলিমা আর আকাশ দুজনেই তার পাশে নীরবে হেঁটে যাচ্ছে। আকাশের মনে হচ্ছে তার এর চেয়ে সুখের মুহূর্ত আর কখনোই ছিল না তার কখনো। আকাশের খুব ইচ্ছে হচ্ছে নীলিমার হাত ধরার, কিন্তু সেটা তো এখন না, তাই সে কোনো কিছু মনে করলো না। আর কিছুক্ষণ পর পুকুর পাড়ে এসে দুজনে বসে পড়ল। আর দুজনে বসে বসে নানা রকম গল্প করছে। আরও গল্প করার মধ্যে মাঝে মাঝেই হেসে দিচ্ছে। আর হাসির কথাটা শুনে আকাশের এতটা ভালো লাগলো সেটা বলে বোঝানো সম্ভব না। আকাশের মনটা জুড়িয়ে গেল। আকাশের খুব ইচ্ছে করছে নীলিমাকে দেখার, কিন্তু সব ইচ্ছে তো আর এখন পূরণ হবার নয়। তারপর দুজনে বেশ অনেকক্ষণ গল্প করে আকাশ নীলিমাকে গাড়িতে তুলে দিয়ে সে তার নিজের গাড়িতে করে বাসায় চলে আসে। তার বাসায় এসে আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে নীলিমার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলো। আকাশের এখন মনেই নেই নীলিমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের মাসেই তাদের বিয়ে। আর আকাশ মাঝে মধ্যে তার হাতের উপর হাত বুলাচ্ছে, কারণ নীলিমা নিজের হাতে রুমালটা বেঁধে দিয়েছে। আকাশ এসব কথাই হচ্ছে আর আনমনে হেসে দিচ্ছে। আর তখনই আকাশের ফোনে একটা কল আসলো। আর আকাশ দেখতে পেলেও তাকে রনি কল দিয়েছে। আর রনির কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে রনি ওপাশ থেকে বলতে লাগলো, ভাই, আমি এইমাত্র খবর পেয়েছি সালমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে আজকেই বাংলাদেশে প্রবেশ করবে। আপনি একটু তাড়াতাড়ি গোডাউনে আসলে ভালো হয়। আমি এখন আসতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি। ওকে, আর আমি সন্ধ্যার সময় আসব। তোরা যে যার মতো প্রস্তুতি নিয়ে রাখ। আর আমার যত লোক আছে সবাইকে একসঙ্গে জড়ো করবি। সবার সঙ্গে আমার মিটিং আছে। তারপর রনি কল কেটে দিল। আর রনি কল কেটে দেওয়ার পরেও সে সবাইকে ফোন করতে লাগলো। আর ফোন করে যত লোক আছে তাদের সবাইকে সন্ধ্যার সময় গোডাউনে হাজির হওয়ার কথা বলছে। আর ওদিকে আকাশ আর নীলিমা কথা বলতে লাগলো। আকাশ অনেক মজা করতে লাগলো। সময়টা পার হয়ে যায়। সন্ধ্যার সময় আকাশ বের হলো বাসা থেকে, রেডি হয়ে চলে আসলো। আর গোডাউনে এসে সে চেয়ারে বসলো। আর সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। আর আকাশ সেখানে বলতে লাগলো, তোমরা আমার হয়ে অনেক দিন ধরেই কাজ করছো। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তোমরা নিজের জীবন বাজি রেখে আমাকে সময় দাও, আমার জীবন রক্ষা করো। আর বিশেষ করে সিয়াম, রনি, সাব্বির, পিয়াস, তোরা সবসময় আমার পাশে থাকিস। ভাই, আমরা আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আপনার সঙ্গে সব সময় থাকি। ভাই, আমরা সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই। আজকে তোদেরকে এখানে ডেকেছি একটা গল্প শোনানোর জন্য। আমি যখন ইন্টারে পরীক্ষা দিলাম তখন বাবা বলল, তোর বাংলাদেশে থাকার দরকার নেই, তুই বিদেশে গিয়ে পড়াশোনা কর। তো বাবা ছিলেন একজন জর্জ। বাবা চাইতেন আমি উচ্চ শিক্ষিত হই, আর সেরকম মায়ের ইচ্ছেও ছিল। আর আমি চলে আসি লন্ডনে পড়াশোনা করার জন্য। আর লন্ডনে আসার পরে সম্পূর্ণ মনোযোগ দিলাম পড়াশোনায়, কারণ যেহেতু বাবা আমাকে এত আশা করে পাঠিয়েছিল। আর ওদিকে বাবার সঙ্গে যে ঝামেলা চলছে এটা আমি জানতামই না। আর এই ঘটনা জানতে পেরেছি বাংলাদেশেই ফেরার পরে। একদিন আমি ভার্সিটি শেষ করে বাসায় ফিরলাম, আর তখনই বাংলাদেশ থেকে মা কল দিল। আর মা কল দিয়ে বলতে লাগলো বাড়িতে অনেক সমস্যা হচ্ছে, একবার যেন বাড়িতে আসি। আর বাবাকে নাকি কেউ মেরে ফেলতে চাচ্ছে। আমি মায়ের কথায় ভয় পেলাম না, কারণ বাবা ছিল জর্জ। এমন কোনো লোক নেই যে বাবাকে চেনে না, তাই বাবাকে নিয়ে আমার অতটা টেনশন নেই। তারপর এভাবে আরও 3টা মাস পার হয়ে যায়। আর 3 মাস পরে হঠাৎ করে একদিন শুনতে পেলাম আমার বাবা মাকে কে যেন খুন করেছে। আর তাড়াতাড়ি করে আমি বাংলাদেশে ফিরে শুনলাম আমার বাবা মাকে সালমান নামে একজন খুন করেছে। আর আমি বাবার কিছু কাছের লোকদের কাছ থেকে জানতে পারলাম যে সালমান নাকি ছিল শীর্ষ সন্ত্রাসী, আর তার ফাঁসির অর্ডার দিয়েছিল আমার বাবা। আমার বাবাকে অনেকবারই কন্ট্রোল করার চেষ্টা করেছিল যেন বাবা তাকে ফাঁসিটা না দেয়। বাবাকে অনেক টাকা দিতেও চেয়েছিল, কিন্তু বাবা সেটার মধ্যে রাজি হয়নি। বাবা তার দায়িত্ব পালন করে গিয়েছেন। আর এটার জন্যই সালমান আমার পুরো পরিবারকে শেষ করে দেয়, এমনকি আমার বাড়ির চাকরকেও রেহাই দেয়নি। রহিম চাচা আমাদের বাসায় কাজ করত। উনি অনেক ভালো লোক ছিল, আমাকে অনেক আদরও করত, কিন্তু ওনাকেও রায় দেয়নি।
আর এসব দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার লন্ডনে ফিরে যাব। বাবা মায়ের প্রতিশোধ না নিয়ে লন্ডনে ফিরে যাব কাপুরুষের মতো। এটা মোটামুটি সবাই আমাকে বলেছে যে তুমি নিজেকে কিছু করো, তুমি নিজে পুলিশে জয়েন করো, তাহলে তোমার বাবার প্রতিশোধ নিতে পারবে। কিন্তু আমি চেয়েছিলাম অন্যভাবে, কারণ যেহেতু অনেক বড় সন্ত্রাসী, তার সঙ্গে আমি এভাবে কখনো পারবো না। তারপর লন্ডনে আসলাম। আল্লাহর দোয়ায় আসার পরে নিজেকে বোঝাতে লাগলাম যেভাবে পারলাম, আর বাবার নামে যা ছিল সবগুলো দিয়ে আমি আমার মতো জীবন চালাতে লাগলাম। আর এরপরেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আরও পরে এটাও জানতে পারি যে খুন করার সময় একটা মেয়ে ছিল, মেয়েটা আমার মাকে ধরেছে। আর এটা আমি সিসি ক্যামেরা ট্রাই করে দেখেছি, আর সিসি ক্যামেরাটা ওরা ভেঙে দিয়েছিল। কিন্তু যতটুকু দেখতে পেরেছি ততটুকুই বুঝতে পারলাম এখানে মেয়ে ছিল, কারণ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এর জন্যই ওরা ক্যামেরাটা ভেঙে ফেলে। আমার ভিতরে কখনো শান্তি নেই, তবে একজনকে দেখলে সব কিছু ভুলে যেতে ইচ্ছে করে, আর সেটা হলো নীলিমা। ভাই, আমরা আপনার কাছ থেকে কতদিন ধরে আপনার লুকোনো কষ্টটা বলতে বলেছিলাম, কিন্তু আপনি বলেননি। আপনার ভেতরে যে এতটা কষ্ট সেটা আমরা আসলেই এতটা জানতাম না। আপনি সত্যি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আপনি না থাকলে আমরা যে কোথায় থাকতাম সেটা আমরা নিজেরাও জানি না ভাই। আমি যদি মারা যাই তাহলে তোরা নতুন করে কোনো কিছু করিস, আর কখনো এসব মাফিয়ার মধ্যে জীবন চালাবে না। এটার মধ্যে টাকা আছে কিন্তু শান্তি নেই। জীবনের মতো চালাবি, সংসার করবি মন দিয়ে, ঠিক আছে? আর আমি আমার বাবা মার প্রতিশোধ নিয়েই ছাড়ব। আমি সালমানকে ছাড়ব না, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে। এভাবে আকাশ ওদের সঙ্গে কথা বলতে থাকে। আর কিছুক্ষণ কথা বলে হঠাৎ করে নীলিমার কল চলে আসলো আকাশের ফোনে। আর আকাশ কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে নীলিমা আকাশকে বলতে লাগলো, আমি আজকে অনেক খুশি, কারণ ও আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস পাঠিয়েছে। সত্যি এমন গিফট আমি কখনো পাইনি। কাউকে ডায়মন্ডের রিং দিলেই যে সে অনেক ভালোবাসবে এমন তো কোনো কথা নেই, তাই না? কারণ গিফট সবাই দিতে পারে, আর কোনো গিফটের উপর দিয়ে ভালোবাসার প্রমাণ হয় না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। তবে আমি আসলে এই বিয়েতে রাজি নই। শুধুমাত্র বাবার জন্য আমি রাজি হয়েছি। ছেলেটার সঙ্গে কথা বলি, আমি চাই এমন একটা মানুষ যে আমার জন্য পাগলামি করবে, আমার জন্য নীরবে কান্না করবে, সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে হারানোর ভয় করবে। ঠিক এরকম একটা মানুষ চাই। তুমি এখনো জানো না যে তোমার মন কি চায়। তোমার মন কি চায় তুমি যদি সেটা বুঝতে পারতে, তাহলে এই ছেলেটার সঙ্গে তুমি কথা বলতে না। কিন্তু এখানে আমার কি করার আছে? আমি তো আর পরিবারের বিরুদ্ধে যেয়ে কথা বলতে পারবো না, তাই না? আমাকে তো তাদের সঙ্গে মেনে নিতেই হবে। তারপর এভাবে আকাশ আর নীলিমা অনেক কথা বলতে থাকে। আর অনেক কথা বলে আকাশ কলটা কেটে দেয়। আর কলটা কেটে দেওয়ার পরে আকাশ ওদের সঙ্গে আবার আলোচনা করতে লাগলো। আর আলোচনা শেষ করে আকাশ মন্ত্রীকে কল দিল। আর কিছুক্ষণ পর মন্ত্রী কল রিসিভ করলো। আর ওপাশ থেকে মন্ত্রী বলতে লাগলো, কি ব্যাপার, আজ আমাকে আকাশ চৌধুরী কল দিয়েছে? এমন কিছু করিনি যে আমাকে কল দিচ্ছে আকাশ, হঠাৎ কেন দিল? আচ্ছা, আমি আপনাকে যে কারণে ফোন দিয়েছি, আপনি এখনই আমার গোডাউনে চলে আসুন। আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথাবার্তা রয়েছে। ওকে, তাড়াতাড়ি আসেন। তারপর আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে মন্ত্রী চিন্তা করলো কি এমন কথা থাকতে পারে, কারণ আকাশের আগে কখনো এভাবে ডাকেনি। তারপর মন্ত্রী সাহেব আর কোনো কিছু চিন্তা না করে গাড়ি নিয়ে তার বডিগার্ডদের নিয়ে আকাশের গোডাউনের দিকে আসতে লাগলো। আর কিছুক্ষণ পর আকাশের গোডাউনের সামনে এসে গাড়ি থেকে নেমে আকাশকে দেখতে পেল। সে চেয়ারে বসে বসে সিগারেট খাচ্ছে। আর মন্ত্রী সাহেব গিয়ে চেয়ারে বসলো। আর তখন আকাশ মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, আপনাকে এখানে ডেকে এনেছি, আমার কিছু জরুরি কথা আছে। আপনি নাকি নীলিমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা করছেন? হ্যাঁ, আপনি অন্য জায়গায় বিয়ে দিতে পারবেন না। হঠাৎ করে তুমি এই বিষয়টা কেন জানলে? আমার মেয়ে বড় হয়েছে, আমার ইচ্ছা অনুযায়ী বিয়েটা ঠিক করেছি, সেটা অনেক ভালো। তুমি কেন বিয়ের মধ্যে বাধা দিচ্ছ?
আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কারণ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। তার জন্য আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। তোমার মতো ছেলের হাতে আমি কখনো আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমি তোমার কাছে আমার মেয়েকে তুলে দিয়ে আমি কখনো নিরাপদে থাকতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা হবে। মন্ত্রী সাহেব, আপনি ভালো করে জানেন যে আমি না শোনাটা একদম পছন্দ করি না। তবু আপনি আমার সামনে এসব কথা বলছেন, আর এখন আমি সহ্য করছি কারণ নীলিমার জন্য। তুমি অন্য কাউকে বিয়ে করো, আমার মেয়েটাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে পারবো না। প্লিজ, এটা নিয়ে তুমি আমার উপরে জোর করো না। আর আমার মেয়ে তো তোমাকে পছন্দ করে না। যদি পছন্দ করতো তাহলে একটা কথা ছিল। দেখুন, আমি যেটা বলেছি আপনি সেটাই করবেন। এর বিপরীতে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব যে আপনি নীলিমার বাবা। একথা বলেই আকাশ অনেকটা রেগে যায়। আর আকাশ রেগে যাওয়ার পরে মন্ত্রী সাহেব কোনো কথা বলল না। মন্ত্রী সাহেব চুপচাপ চলে গেল। আর আকাশ এইদিকে রাতের খাবার খেলো, আর রাতের খাবার খেয়ে বাসায় এসে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নীলিমার মেসেজ পেল। আর নীলিমার মেসেজ পেয়ে অনেকটা খুশি হয়ে গেল, কারণ ঘুম থেকে উঠে প্রিয় মানুষটার মেসেজ। আর এভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকদিন ঢাকা সম্পূর্ণ নীলিমার মধ্যে। ইউটিউবে ছিল, বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে কোনো খেয়ালই ছিল না তার। একদিন নীলিমার সঙ্গে এসে পার্কে বসে রয়েছে, আর দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আর হঠাৎ করেই নীলিমা আকাশকে বলতে লাগলো, বাবা আমার বিয়ে মনে হয় ভেঙে দিয়েছে। আমাকে আজকে সকালে মা বলল যে বিয়েতে নাকি কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য বিয়েটা এখন দিতে পারবে না। কথাটা শোনার পরে আকাশ অনেক খুশি হয়ে গেল। আকাশের ইচ্ছে করছে এখনই ডান্স করতে, কারণ তার প্রিয় মানুষটা চলে যাবে। এটার জন্য অনেক কষ্ট হয়েছিল, আর এখন আর কোনো চিন্তা নেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু কথাটা না বললে আমি অনেকটা শান্তি পাচ্ছি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গে থাকতে চাই। একটা মেয়েকে যদি ইমপ্রেস করতে হয় তাহলে মেয়েটার জন্য অনেক কিছুই করতে হয়। তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটার অর্থ তুমি ভালো করে আমাকে বললে না। তা আমি তোমাকে কি দেখে ভালোবাসবো? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার সঙ্গে আমি শুধুমাত্র বন্ধুত্ব করেছি, আর বন্ধুত্ব করেছি বলেই তোমায় এতদিন খেয়াল রেখেছি, তোমার সঙ্গে ঘুরেছি। তা বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এটা তুমি কেন মনে করলে? আকাশ কথাটা শোনার পরে আকাশের ইচ্ছে করছে এখনই মরে যাওয়ার জন্য, কারণ এই কথাটা নীলিমার কাছ থেকে আশা করিনি। সে আকাশ অন্য কিছু আশা করেছিল, যে নীলিমা তাকে ভালোবাসে। আর তখনই নীলিমা কোনো কিছু না বলে সে চলে যেতে লাগলো। আর আকাশ সেখানেই কান্না করতে লাগলো। ছেলেটা সত্যিই অনেকটা পাগল। প্রতিদিন তার খেয়াল রাখা, কারোর সঙ্গে কথা না বলতে নিষেধ করা, কেউ যদি কথা বলে তাকে ইচ্ছে মতো পিটানো, এসব আকাশ মন থেকে করত, কারণ সে নীলিমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মাঝে মাঝে নীলিমা তাকে সাইকো বলে। আকাশ এখান থেকে উঠে তার বাইক নিয়ে সে প্রচণ্ড গতিতে বাইক চালাতে লাগলো। আর সে কোনো দিকে যাচ্ছে সে নিজেও জানে না। আর হঠাৎ করেই একটা বিপরীত দিক থেকে ট্রাক এসে তাকে ধাক্কা দিল। আর ধাক্কা দিতেই তার বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর সে রাস্তায় একপাশে পড়ে গেল, আর নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আর তখনই পিয়াস গাড়িতে করে যাচ্ছিল, আর তখনই আকাশকে দেখে তারপর পিয়াস আকাশকে নিয়ে হাসপাতালে চলে আসে। আর এমার্জেন্সিতে ভর্তি করে আকাশকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সবাইকে জানিয়ে দিল যে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তারপর সবাই চলে আসলো, আর সবাই এসে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন রনি নীলিমার নাম্বার নিয়ে নীলিমাকে কল দেয়। আর কল দেওয়ার পরে রনি বলল, ভাবি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি কি আমার কথাগুলো শুনবেন? এখন আপনি কি ফ্রি আছেন? আর ফ্রি না থাকলেও আমার কথাগুলো আপনার শুনতে হবে। ওয়েট, আপনি আমার নাম্বার কিভাবে পেয়েছেন? আর কি আপনার ভাবি? আমি তো কোনো কিছুতেই বুঝতে পারছি না। আর বলুন কি কথা, আর আপনি কে? আমি আকাশের ছোট ভাই। আমাকে আপনার চিনতে হবে না। আপনি যে আকাশকে চিনেন সেই আকাশ আসলে সাধারণ মানুষ নয়। এই আকাশ হলো
তার রকস্টার মাফিয়া, যার কথা সবাই জানে, সবাই শোনে। আসলে ভাই আপনাকে অনেক দিন ধরে পছন্দ করে। আমি নিজেও তা দেখেছি। আপনার বোরকা পড়া ছবি নিয়ে রাতের বেলায় বুকের মধ্যে নিয়ে ঘুমায়, আর ছবিটার সঙ্গে একা একা কথা বলে। সত্যি ভাই আপনাকে অনেক ভালোবাসে। আর ভাই একটু আগেই বাইক অ্যাক্সিডেন্ট করেছে, এখনও অপারেশন থিয়েটারে। ওনার যদি কোনো কিছু হয়ে যায়, আমরা আপনাকে ক্ষমা করব না, কারণ এই ভাই একদিনে তৈরি হয়নি। ও ভাই অনেক কষ্টে তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আমার সঙ্গে একটা মাফিয়া কিংয়ের সম্পর্ক হলো, এটা আমি কি করে করতে পারলাম? আর মাফিয়া কিংরা তো ভালো নয়, তার মানে কি আকাশ এরকম? তারপর রনি আকাশের ছোটবেলা থেকে এই পর্যন্ত সব ঘটনা খুলে বলে। আর সব ঘটনা শোনার পরে নীলিমা কান্না করতে লাগলো। আকাশের জন্য সত্যিই আকাশ তাকে অনেক ভালোবাসে, এই জন্যই আকাশ তার সঙ্গে এতটাও পাগলামি করত। একটু দেখার জন্য ভার্সিটিতে তাড়াতাড়ি আসতো আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতো। আর এভাবে আকাশ সুস্থ হতে পার হয়ে গেল কয়েকদিন। নীলিমা এখন আকাশের শূন্যতা বুঝতে পেরেছে। আকাশকে সেই এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। তার মাকেও নীলিমার সবকিছু খুলে বলেছে। আকাশ সুস্থ হওয়ার পরে নীলিমার সঙ্গে একটা দিন বসে বসে গল্প করছিল, আর তখনই হঠাৎ করে কোথা থেকে যেন গুলি করতে লাগলো আকাশ। তাড়াতাড়ি করে নীলিমাকে সাইডে পাঠিয়ে সেও গুলি করতে লাগলো, ঠিক যেমনটা কমান্ডোর স্টাইলে। আর ওরা শেষ পর্যন্ত পালিয়ে গেল। আকাশের সঙ্গে না পেরে আর হঠাৎ করে দেখে নীলিমা সেখানে নেই। নীলিমাকে আশেপাশে খুঁজতে লাগলো, আর তখনই হঠাৎ করে আকাশের ফোনে একটা কল আসলো। আকাশ কলটা রিসিভ করলো, আর ওপাশ থেকে আকাশকে কেউ একজন বলতে লাগলো, কি রে, তুই নাকি আমাকে খুঁজে চলছিস? এতদিন তোর সঙ্গে আমি কেন কিছু করিনি জানিস? কারণ এতদিনে আমি আমার লোকগুলোকে গুছিয়েছি, এই জন্য আমি চুপচাপ ছিলাম। আর এখন আমার পায়ের তলার মাটি শক্ত হয়ে গেছে। এখন আয়, তোর চোখের সামনে থেকে তোর জানে জিগার নীলিমাকে তুলে নিয়ে আসলাম। সবাইকে খেয়াল রাখতে হবে না? এখন তো আমার ছেলেরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কুত্তার বাচ্চা নীলিমার যদি কোনো কিছু ক্ষতি করিস, তাহলে তোকে কি করব সেটা আমি নিজেও জানি না। কোথায় আসতে হবে আমি সেখানেই আসব। তোর সঙ্গে আমার হিসাব নিকাশ বাকি আছে, এখানে অন্য কাউকে তুলে আনবি না। তোকে যদি আমি সেদিন তোদের বাসায় পেতাম তাহলে সেখানেই তোকে মেরে রাখতাম। শুধুমাত্র তুই বিদেশে ছিলি বলে বেঁচে গিয়েছিস, না হলে পুরো পরিবারকে আমি নিঃস্ব করে দিতাম। আমি তোকে মেরে না ফেলে অনেক বড় ভুল করে ফেলেছি। তুই দেশে আসার পরেও যদি আমি তোকে মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমার সকল সাইড বন্ধ করে দিয়েছিস। ওরা আমার সঙ্গে আর যোগাযোগ রাখছে না, আমাকে ওদের দল থেকে বের করে দিয়েছে। শুধুমাত্র তোর জন্য আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি তোকে তিলে তিলে মারতে চেয়েছিলাম, তার জন্যই আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। প্লিজ তুই নীলিমাকে কোনো কিছু করিস না। তোর সঙ্গে যা ঝামেলা সব আমার। বল কোথায় আসতে হবে? তারপর সালমান তার ঠিকানা বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে আকাশ ফোন দিয়ে সবাইকে সবটা বলে, আর সবাই তাড়াতাড়ি করে চলে আসে আকাশের কাছে। আর আকাশ সবাইকে প্ল্যান মতো পাঠিয়ে দেয়, আর আকাশের একটা গাড়িতে করে সেই ঠিকানায় যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে সেই জায়গায় পৌঁছে গেল। আর পৌঁছে যেতেই গাড়ি থেকে নামলো, আর নেমে একা একা যেতে লাগলো। আর তখনই কয়েকটা ছেলে এসে আকাশকে ধরে নিয়ে গেল ভিতরে, আর একটা পুরনো জমিদার বাড়ির সামনে নিয়ে আসলো। আর ভেতরে নিয়ে গিয়ে আকাশকে দাঁড় করালো। আর তখন আকাশ দেখতে পায় সালমান নীলিমাকে থাপ্পড় দিয়েছে। নীলিমার গাল লাল হয়ে আছে। আকাশও নীলিমাকেই প্রথম দেখলো। সবসময় নীলিমা হিজাব পরে থাকতো, কখনো দেখা হয়ে ওঠেনি, তবে দূর থেকে আবছা আবছা দেখেছিল, কিন্তু আজকে প্রথম দেখেছে ভালো করে। তারপর সালমান বলতে লাগলো, তুই আমার সকল ব্যবসা নষ্ট করে দিয়েছিস। আমি এখন পুরো পথের ফকির হয়ে গেছি। তোকে মেরে আমি আমার জীবনের স্বাদ পূরণ করব। এই ইচ্ছে তোর কোনো দিনই পূরণ হবে না। যে পর্যন্ত আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে কিংবা শ্বাস প্রশ্বাস চলবে, সেই পর্যন্ত আমি তোকে রেহাই দিচ্ছি না। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই রকস্টার হয়ে গেছি। আরে শোন, সেদিন তোর বাবাকে আর মাকে আমি নিজের হাতে মেরেছি, আর তোর মাকেও আমি ধর্ষণ করেছি তোর বাবার সামনে। তারপর তোর বাবাকে বুকের মধ্যে কুপিয়েছি। আমি হলাম সেই লোক। আমি কতটা খারাপ এটা তুই জানিস না, কিন্তু তুই আমার হয়ে কাজ করতে রিয়া মেয়েটাকে মেরেছিস। ও আমার কতটা উপকার করতো
এটা আমি একমাত্র জানি। তখনই এই কথাটা শুনে আকাশ সালমানকে মারতে চায়, কিন্তু মারতে পারল না। আর তখন পেছন থেকে কয়েকজন এসেই আকাশকে ধরে ফেলল। আর আকাশ ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। আর তখনই কয়েকজন এসে তাকে মারতে লাগলো। আর অনবরত মারতে মারতে আকাশকে মাটিতে শুইয়ে দিল। আর আকাশ মাটি থেকে উঠতে পারছে না। আর তখনই বৃষ্টির মতো কে যেন গুলি করতে লাগলো। চারপাশ থেকে গোলাগুলিতে অনেক লোক মারা যেতে লাগলো সালমানদের। আর তখনই আকাশ কষ্ট করে উঠে নীলিমার কাছে আসে। আর নীলিমার কাছে আসার পর বাঁধন খুলে দেয়। আর বাঁধন খুলে দেওয়ার পরেই নীলিমা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে অনবরত চুমু দিতে থাকে। আর আকাশও জড়িয়ে ধরে, তার কপালে চুমু এঁকে দেয়। আর তখন নীলিমা আকাশকে বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার শূন্যতা অনুভব করতে পারছি। আমি শুধু তোমাকেই চাই। আমি আর অন্য কিচ্ছু চাই না। তুমি আমার জন্য না হয় সেফ থাকবে। হ্যাঁ, আমি তোমার জন্য সেফ থাকব। তুমি এখন এখান থেকে যাও, নাহলে ওরা তোমাকে গুলি করে দেবে। আমি আমার প্রতিশোধ নিয়ে তারপর তোমার কাছে ফিরব। তখনই নীলিমা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নীলিমা কোনোভাবেই ছাড়ছে না, কিন্তু আকাশও এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ আকাশের ওদের সঙ্গে লড়াই করতে হবে। তারপর আকাশ নীলিমাকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অন্য হাত দিয়ে গুলি করতে লাগলো। আর নীলিমা ভয়ে চুপসে গেল। তারপর আকাশ নীলিমাকে কোলে তুলে নিয়ে সে গাড়িতে বসালো। আর গাড়িতে বসাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি ওখানে যেও না। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? আমার কাছে থাকো। আমার ভালো লাগছে না। আমার অনেক ভয় করছে। এখান থেকে নিয়ে চলো তোমার কাছে, প্লিজ। আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না। তুমি এখানে চুপ করে বসে থাকো। আমি যাব আর আসব। আর তোমার ভালোবাসা আমাকে আবারও ফিরে আনবে। তোমার ভালোবাসা থাকতে আমার কোনো কিছুই হবে না। তারপর আকাশ নীলিমাকে অনেক কষ্ট করে বুঝিয়ে সেখান থেকে চলে আসে। আর সেখান থেকে এসে আকাশ অনবরত বৃষ্টির মতো গুলি করতে থাকে, যেন মনে হয় বৃষ্টি পড়ছে আর সবাই মারা যায়। তারপর সালমান চলে যেতে থাকে। আর আকাশ গিয়ে সালমানকে মারতে থাকে। আর সালমানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপর সালমান আকাশের কাছে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব কাজ করব না। আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। তোকে আমি ছেড়ে দেব এটা তুই ভাবলে কি করে? হ্যাঁ, তোকে যদি আমি এখন কুপিয়ে না মেরেছি তাহলে আমার যন্ত্রণা মিটবে না। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। তারপর আকাশ ওকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। আর ওখান থেকে চলে আসে। আকাশ আদালতের কাছে সবকিছু স্বীকার করে। আর আদালত সবকিছু বিবেচনা করে তাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আর দেখতে দেখতে পার হয়ে যায় 1টা বছর। আকাশের জেল থেকে জামিন পেয়েছে, তারপর পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়ে গেল। আর এখন আকাশ দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। আর আকাশ কোনো কিছু না ভেবে ভিতরে প্রবেশ করলো। আর প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আর দেখলো লাল বেনারসি পরে বিছানার মধ্যে চুপটি করে বসে আছে নীলিমা। আকাশ নীলিমার পাশে বসলো। আর তখনই নীলিমা খাট থেকে নেমে তাকে সালাম করলো। আর সালাম করতেই আকাশ নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয়। আর তখন নীলিমা বলতে লাগলো, আমি কোনো মাফিয়ার বউ হতে চাই না। আমাদের সন্তান যেন কখনোই এই পরিচয়ে বড় না হয় যে তার বাবা একটা মাফিয়া ছিল। আমার সন্তান যেন এটা বলতে পারে যে তার বাবা একজন ভালো মানুষ ছিল। বুঝতে পেরেছো? আর এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আর আমাকে অনেক ভালোবাসতে হবে। তোমার জন্যই তো সবকিছু। তোমার জন্যই আমি এত নরম হতে পেরেছি। এভাবেই তোমাকে সবটা সময় ভালোবাসবো, অনেক ভালোবাসবো তোমাকে। এখন চলো তাড়াতাড়ি উজু করে নাও। নামাজ আদায় করে তোমাকে বাবা বানানোর চেষ্টা করো, কারণ তোমার তো অনেক শখ। তখন দুজনেই হেসে ওঠে। আর আকাশ তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, তার ঘাড়ে চুমু দিতে থাকে। আর নীলিমা চোখ বন্ধ করে। আর কিছুক্ষণ পরে নীলিমা দৌড়ে ওয়াশরুমে চলে যায়।
অজু করার জন্য। আর আকাশ হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে নীলিমা অনেক লজ্জা পেয়েছে। তারপর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।